প্রিয় সুধী, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আশা করি করোনাকালেও আপনারা সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। প্রিয় সুধী, সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি এই করোনাকালীন দুর্যোগেও আপনারা সকলে ভালো আছেন এবং এই সময় নিরাপদ থাকাটাই সবচেয়ে বেশি কাম্য। তো প্রতিভা প্রকাশ, আপনারা জানেন প্রতিভা প্রকাশ যে কাজটি শুরু করেছে, একটি চমৎকার উদ্যোগ। এই করোনাকালে মানুষের এই যে ভয়, এই যে শঙ্কা, এত কিছুর মধ্যেও মানুষকে একটু আনন্দে রাখা, মানুষের সৃজনশীল কাজগুলোকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, এটা চলছে। এই এত প্রোগ্রামের মধ্যে প্রতিভা প্রকাশের এই আয়োজন নিঃসন্দেহে একটি মাইল ফলক। তো প্রতিভা প্রকাশ ইতিমধ্যেই 34টি পর্ব শেষ করেছে। আজকে 35তম পর্বে আমি আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের সবাইকেই আমি শুভেচ্ছা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। আশা করি আপনারা সবটা সময় আমার সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে অনেক কথা হবে এবং বিষয়গুলো আমরা জানব। এবং আমি প্রথমেই বন্দনা করে শুরু করতে চাই। কেন শুরু করতে চাই বলছি এই কারণে যে আমরা যখন যাত্রাপালা দেখতাম ছোটবেলায়, তখন দেখতাম প্রথমেই বন্দনা করে শুরু হতো, প্রথমেই বন্দনা করে অমুক তমুক বলে শুরু করা হতো। তো আমি সেটাকে মাথায় রেখে আমার একটা ছড়া নাম বন্দনা, তো সেটা দিয়েই শুরু করতে চাই, বন্দনা দিয়ে শুরু করতে চাই। ছড়াটি এরকম: বন্দনা করি প্রথমে আমার বাংলাদেশের মাটি, রত্ন ফলানো এই মাটি যেন হীরের চেয়েও খাঁটি। বন্দনা করি ফসল, এই তো পরম পাওয়া। বন্দনা করি নদী নালা আর বিলের স্বচ্ছ জল, ধুয়ে দিয়ে সব কালিমাকে করে দেহ মন উজ্জ্বল। বন্দনা করি বাঙালি চেতনা, মুক্তির সংগ্রাম, বিশ্বের বুকে জ্বলে আজ বাংলাদেশের নাম। বন্দনা করি সকল শহীদ, জাতির জনক অম্লান শেখ মুজিবুর রহমান। আচ্ছা, 1 মিনিট আপনারা আমার সময় দেন, আধা মিনিট। আমি ফ্যানটা বন্ধ করছি, আমি আপনাদের সঙ্গেই আছি। ফ্যানের শব্দে আসলে একটু সমস্যা হচ্ছে হয়তো। তো অনেককেই দেখতে পাচ্ছি, আমার প্রিয় ভাজন, অনেক প্রিয় কবি ছড়াকার ইতিমধ্যেই যোগ দিয়েছেন। আমি দেখতে পেলাম প্রিয় ছড়াকার কিরেমানি লিটন, মনিমুর তো রয়েছে, নজরুল রয়েছেন, যতন দেবনাথ, হালিম নজরুল ভাই সহ যারা আছেন, সবাইকে আমার শুভেচ্ছা আবারও। তো আজকে যেহেতু কবিতা পড়বারই পালা, কবিতাই পড়ব। এমডি রবিউল ভাই রয়েছেন। আমরা আজকে কবিতা পড়তে চাই, ছড়া পড়তে চাই। আমি প্রথমেই বলি যে আমার প্রথম কবিতার বই বেরিয়েছিল 2015 সালে। সেই বইটির নাম গৃহপালিত দুঃখ। তো গৃহপালিত দুঃখের আসলে একটা ব্যাপার ছিল, প্রত্যেকেই এই প্রশ্ন করেছিল, যেহেতু বিয়ের পরের বছর আমার এই বইটা বেরিয়েছিল, এই বিয়ের পরের দুঃখ কিনা সেটা নিয়ে অনেক কথা ছিল। তো যাই হোক, সেটা বলি আপনাদের যে এটা বের হওয়ার পরে আমার এই বইটায় মোটামুটি অনেকেই পছন্দ করেছেন, বিশেষ করে নামটা এবং কবিতাগুলো, যে কারণে বারবার আমাকে অনেকেই গৃহপালিত দুঃখের কবি বলেও সম্বোধন করতেন। তো সেই বই থেকে আমি প্রথমে কিছু কবিতা পড়তে চাই। দীপাদি আছেন, দীপা বর্মন, আর যারা আছেন আমি প্রত্যেকেই শুভেচ্ছা জানাই। আমি গৃহপালিত দুঃখের প্রথম যে কবিতাটি, এর নাম হচ্ছে প্রত্যর্পণ, আমি এই কবিতাটি প্রথমে পড়ছি। যাব না বলে কতবার গিয়েছি তা জানি, মুখোশে লুকিয়ে মুখ
হয়েছি তো সার্কাসের মিথ্যুক দর্শক, গিয়েই ভুলেছি সব পুরাতন কথামালা, শপথের দিব্যযজ্ঞ বাণী। নেব না বলে কতবার নিয়েছি যে গেথে, আবারও কি হলো ভুল? ব্যাকরণ ভুলে গিয়ে মেনে নেই হৃদয়ের গোপন কথাই। ভুলের অবজ্ঞা করা মানুষে মানায়? ছোঁব না বলে কতবার ছুঁয়েছি হৃদয়, ছুঁয়ে দেখি স্বপ্নেরও প্রতারণা আছে, যন্ত্রণার বেহিসেবি বাড়াবাড়ি আছে। ভুলের নেকাব পরে অসময়ে কাঁদার সময় মনে হয় সকল হৃদয় যেন বানে ভাসা ঘর। দেব না নেব না দেব না বলে কতবার দিয়েছি আগুন, বহুদিন ভেতর বাহির পুড়ে জ্বেলে গেছে আলো। নিজেকেই পুড়ে পুড়ে অতঃপর জেনেছি যে আগুনের জাত ধর্ম বলে কিছু নেই। হব না বলে কতবার হয়েছে প্রেমিক, মুক্ত মালিক হব এই ভেবে কতবার সাগরে দিয়েছি ডুব। গেঁথেছে দু চোখ জোরে জলের শহর। সময়ের নোনা জলে ভেসে ভেসে জেনেছি তো অসময়ে কেউ কারো কথাই রাখে না। পাবো না বলে কতবার পেয়েছে তো প্রেম, বারে বারে দ্বিধাহীন হয়েছি মাতাল। দোহাতে আগুনে রেখে ডুবো জলে দিয়েছি সাঁতার, জেনেছি তো আর সব ভুলের ভাগাড়ে ফেলে ভালোবাসা জগতে মহান। ভালোবাসাই তো জগতে মহান, তাই না? ভালোবাসা মানুষকে মহান করে, ভালোবাসা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। সে ভালোবাসার জন্যই তো জগৎ তৈরি হয়ে আছে। যাই হোক, অনেকেই যুক্ত হয়েছেন। বিজন দা দেখতে পাচ্ছি, শামীম আহমেদ সোহেলকে দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে প্রিয় মানুষগুলো সকলেই যোগ দিয়েছেন। তামিনা শিল্পাকে দেখতে পাচ্ছি, আমার প্রিয় বোন। আমি আরো একটা কবিতা, যেটা অনেকেই খুব ভালো কবিতা বলেছেন, আমি জানি না সেটা কতটা ভালো, সেটা নিয়ে দ্বিধা আছে। তো সেই দ্বিধা থেকে একটি দ্বিধা, কবিতার নাম দ্বিধা। শ্রদ্ধেয় উপলকান্তি বড়ুয়া রয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। পড়ছি দ্বিধা। যেতে যেতে মনে হয় এইবার থামি, থেমে গিয়ে মনে হয় ধুর পাগলামি। পেতে গেলে হতে হবে খুব দূরগামী। যেতে যেতে মনে হয় এইবার থাক, থেকে গিয়ে বেঁকে বসি, আসে যদি ডাক। না গেলে কেমন করে ঘুচবে ফারাক। যেতে যেতে ভাবি না, আর পারবো না। হেরেছি অনেক আমি, আর হারবো না। মন বলে যাও বাপু, যাও যাও সোনা। যেতে যেতে ভুলে যাই সবটুকু পথ, ক্লান্তিতে নুয়ে পড়ে ভাঙা মনোরথ। তবুও নতুন করে সাজাই শপথ। যেতে যেতে যত যাই তত করি ভুল, ভুলের হিসেব বাড়ে হয় না মাসুল। এই যাওয়া শেষ হবে, ফুটবে কি ফুল? জানি না ফুল ফুটবে কিনা, কিন্তু সেই ফুলের আশায় ছুটে চলছি দিক বিদিক, ছুটছি তো ছুটছি। ধন্যবাদ পপি মনি বলছেন উপভোগ্য। হ্যাঁ, চেষ্টা করছি উপভোগ্য করবার জন্যে। আমি আগে গৃহবধূ দুঃখ থেকে কিছু কবিতা পড়বো, সেই দুঃখগুলো আপনাদের জানাবো। তারপর আরো কিছু অন্যান্য কবিতা ছড়া পড়বো আমি। এবার আমাদের যে সবচেয়ে বড় যে অর্জন, আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা, 1971 সালের সেই যুদ্ধে, যদিও 71 সাল শুধু আমাদের যুদ্ধ নয়, অনেক সংগ্রামের পথ পেরিয়ে আমরা এই দেশ অর্জন করেছি, 1971 এসে পৌঁছেছি। সেই 71-এর উপজীব্য করে একটা ছোট ছোট না, ঠিক একটু মাঝারি কবিতা আপনাদের শোনাতে চাই। ইমরান পরেশ ভাই, জয় বাংলা। হ্যাঁ, জয় বাংলা ভাই। পড়ছি একটি স্বাধীনতার জন্য। একটি স্বাধীনতার জন্য আমাদের বুকের তাল হলো অসংখ্য নদী, আজন্ম স্বপ্ন ভূখণ্ড পরিণত হলো অগণিত লাশের কবরে, রক্তাক্ত হলো স্বপ্নে লালিত ইতিহাস। একটি স্বাধীনতার জন্য বীর সাজ পরা বোনের কলঙ্কের আর্তনাদে কেঁপে ওঠে ঊর্ধ্বাকাশ, মায়ের শুভ্র শাড়ি পরে অবৈধ আগুনে। মুহূর্তেই ঝাপসা হয়ে আসে বাবার দীর্ঘমেয়াদী চশমার কাজ। স্লোগান মুখর জাতির ভেতর
মুক্তিকামী ভূখণ্ডের ভেতর, একটি প্রদেশের ভেতর ক্রমান্বয়ে জ্বলে ওঠে বিদ্রোহের অনির্বাণ দাবানল। সংগ্রামী দীপ্ততায় গর্জে ওঠে অসংখ্য মানুষের হাতে হাতে নির্ভীক রাইফেল, চোখে মুখে ফেটে পড়ে ব্যাকুল চিৎকার, আধুনিক অস্ত্রের সামনে বুক পেতে মুক্তির স্লোগান তোলে তেজস্বী মানুষ। একটি স্বাধীনতার জন্য যুদ্ধ, যুদ্ধ, কেবল ধ্বংস, মানুষের চরম জিঘাংসা, মানুষের বিরুদ্ধে মানুষের চরম বিদ্বেষ। তবে কি ওরা মানুষ ছিল? শান্তি কপতির নরম গলা চেপে বিভেদের চূড়ায় দাঁড়িয়ে মানুষের বিরুদ্ধে যারা সেদিন দিয়েছিল জ্যান্ত হুঙ্কার, তারা কি মানুষ ছিল কোনোদিন? সুতরাং না, মানুষ নয়, জন্তুর বিরুদ্ধে মানুষের চিরন্তন মুক্তির লড়াই। একটি স্বাধীনতার জন্য শুধু রক্ত, শুধু কান্না, শুধু নির্দয় আত্মহনন, শুধু দুর্বার রাইফেলের ডগায় ডগায় কেঁপে ওঠা অকাল মৃত্যুর নিঃশ্বাস। একটি স্বাধীনতার জন্য মৃত্যুকে হাতের মুঠোয় পুরে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়া জ্বলন্ত অগ্নিকুণ্ডে। অতঃপর একদিন ঝলমল করে ওঠে মুক্তিকামী মানুষের মুখ। ঝিলিক দেয়া চাঁদের মতন, মেঘ চারা বিজলির মতন রক্তাক্ত পতাকা নিয়ে জন্ম নেয় সোনার রূপসী বাংলা, আমাদের প্রিয় বাংলাদেশ। একটি স্বাধীনতার জন্য সব কিছু বিলিয়ে দিয়েও পরম পূর্ণতার সুমহান গর্বে আমরা গর্বিত হই। আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াই। মানুষের অনেক দুঃখ থাকে, অনেক আনন্দ, অনেক ভালোবাসা থাকে। তো সেসব নিয়ে মানুষের জীবন, মানুষের দুঃখ এবং সুখের একটা ভাগাভাগি থাকে। আমি যেটা মনে করি, সুখ হচ্ছে মানুষের ক্ষণস্থায়ী অনুভূতির নাম, দুঃখ চিরস্থায়ী। দুঃখ মানুষকে চিরস্থায়ী বলা যায় না, দীর্ঘস্থায়ী। দুঃখ আমাদের অনেক সময় অনেক ভাবে এগিয়ে যেতে, অনেক ভালো পথ আবিষ্কার করতে আমাদেরকে অনুপ্রাণিত করে। যেমন অনেক বাধা দুঃখ সাহস যোগায়। তো সেরকম দুঃখ, কিছু দুঃখ আমাদের থাকে লালিত ভেবে, সেগুলো নিয়ে আমরা মাঝে মধ্যে খুব ভাবি। সেরকম কিছু দুঃখ, আর একটি কবিতার নাম একটি পুরনো দুঃখ। অনেকে দেখতে পাচ্ছি আমি। মোস্তফা আনসারী ভাই, আপনাকে স্বাগতম। আহসান হাবিব ভাইয়া, আপনাকে শ্রদ্ধা জানাই। আমি যে কবিতাটা পড়ছি এখন, সেটি হচ্ছে গৃহপালিত দুঃখ থেকে। একটি পুরনো দুঃখ হলুদ পাতার মতো লক্ষ্যহীন পাক খেয়ে উড়ে উড়ে গেলে স্নায়ুর পৃথিবীটাকে আলোড়িত করে নৃত্যামোদী শূন্যতায় ভরে ওঠে ঘুমগ্রস্ত আকাশ গহ্বর। লক্ষ কোটি আলোকবর্ষ দূরে তন্দ্রাঘোর কান পেতে শুনিনি এক টুকরো অতীতের সকরুণ কান্নার আওয়াজ। ব্যাকুল জিজ্ঞাসিনে উল্টে থাকে আত্মখোলা চাঁদ চক্ষু, অপেক্ষার বিনিদ্র প্রভাত। দুঃখ কি তবে কোনো মহামন্ত্র বাণী? এর সুর স্পর্শ পেলে শান্তশিষ্ট পৃথিবীও হঠাৎ মাতাল কোনো তরী, বোবাগালা রাত্রিও হয়ে ওঠে ছলনা সুন্দরী। একটি পুরনো দুঃখ কোনকালে গেঁথেছিল মনের কফিনে, এখন সে লাশ হয়ে কেঁদে ওঠে যখন তখন। অনেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটু যান্ত্রিক। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি এবার যে কবিতাটা পড়তে চাই, সেটা এই গ্রন্থ থেকে, গৃহপালিত দুঃখ থেকেই। মানে আমাদের জাগতিক জীবনে আমরা এমন কিছু বিষয় আমাদের উপরে এসে পড়ে, যেগুলো আমরা কখনোই চাই না। সেটা আমাদের দেশ, সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন, যেভাবেই হোক না কেন। কিন্তু এরকম কিছু কথা নিয়ে সাজিয়েছিলাম এই কবিতাটির নাম কি নেব কি নেব। যাই হোক, আবার ফিরে এসেছি আমি। কবিতার নাম কি নেব কি নেব না। এখন প্রতিটা ভোরে জানালায় লেগে থাকে হায়নার রক্তলোভী নখের আঁচড়। এখন প্রতিটা ভোরে জানালায় লেগে থাকে হায়নার রক্তলোভী নখের আঁচড়। বারবার সমস্যায় পড়ে যাচ্ছি।  যাই হোক, এবার বোধহয়।
এখন প্রতিটা ভোরে জানালায় লেগে থাকে হায়নার রক্তলোভী নখের আঁচড়, মনোদেহে ক্ষতচিহ্ন বেড়ে যায় রোজ। আমি এই রক্তমাখা সকাল নেব না, ভোর তো নেব না। এখন সকাল জুড়ে অকালের চোখ লাল, ফুলের বাগানে হাঁটে জলজ্যান্ত সাপ, কলিজায় অহরহ বিঁধে যায় বিষাক্ত ছোবল। আমি বিষ মাখা সকাল নেব না। এখন দুপুর মানে বেশর্মা বেপরোয়া রোদ, নিরন্তর পুড়ে ছায় অন্তরের হাসিমাখা মুখ, দাবানলে পুড়ে যায় ভেতরের সবুজ ফসল। আমি ছাই মাখা দুপুর নেব না। এখন বিকেল হলে বিষণ্ণতা মেলে দেয় ডানা, চারদিকে মহামারী, অসুখের বড় বাড়াবাড়ি, মূর্খ আধার নামে গ্রামগঞ্জ শহরের প্রতিটা সড়কে। আমি অসুখের বিকেল নেব না। এখন সন্ধে হলে অদূরে নিয়ত ডাকে অলক্ষণে কাক, সর্বনাশা বার্তা নিয়ে উড়ে আসে রোজ, হৃদয়ে আতঙ্ক নিয়ে মানুষের ঘরমুখ হয়। আমি এই লক্ষ্মী ছাড়া সন্ধ্যা নেব না। এখন প্রতিটা রাত্রি পড়ে থাকে নিয়মিত ভয়ের কাফন, আলোর পাখিরা কালিশে। এখন রাত্রি মানে খুনিদের দখলি জমিন। আমি এই আলোহীন রাত্রি নেব না। হে দেশ, হে জন্মভূমি জননী আমার, আমাদের প্রতি ভোরে দিতে হবে সুশোভিত গোলাপের শোভা। প্রতিটা সকালে চাই সূর্যমুখী মানুষের হাসি, দুপুরে কমল রোদ মাখামাখি সুখ। প্রতিটা বিকেলে চাই মায়াময় মানবিক ছায়া, সন্ধ্যায় জোনাক আলো, রাত্রি জুড়ে সকলের প্রশান্ত ঘুম। আমাদের সকলের দিন হবে আলোকিত দিন। খুব খারাপ লাগলে বলবেন প্রিয় দর্শক। এবার একটা কথা বলি আপনাদের। আহ, আমার অনেকবার ইচ্ছা হয়েছে যে আমি একবার ফেসবুকে লাইভ করি, লাইভে আসি, আরেকটু মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু কখনোই সেটা হয়নি, আসলে সাহসে কুলোয়নি। তো এবার এটা বলা যায় যে একটা ভালোবাসার চাপ ছিল, প্রচন্ড একটা চাপ ছিল ভালোবাসার। সেই চাপে আমি এই প্রথম কিন্তু ফেসবুকে লাইভ এসেছি, আর কখনো আসিনি। এটা পুরোটাই কৃতিত্ব। সেলিন এই ভালোবাসা আমাকে দেখিয়েছেন, এটা আমার আসলে ভাষা নেই যে আপনাদের সকলের সামনে আমি আসতে পেরেছি। আমার নিজের কিছু কথা আপনাদের বলতে পারছি, নিজের এই যে কালো মুখটাও আপনাদের দেখাতে পারছি, এবং পাশাপাশি আপনাদেরকে নিজের কবিতা পড়ে শোনাতে পারছি। তো আমি কৃতজ্ঞতা জানাই মঈন মোরসালিন সহ এর সঙ্গে যারা জড়িত আছেন সবার প্রতি, প্রতিভা প্রকাশের প্রতি। এই আয়োজন চলুক, এই আয়োজনের মধ্য দিয়ে এই দুঃসহ করোনা কাল যেন আমরা বিক্ষেপ করতে পারি। আমি আরো একটি কবিতা পড়বো। আপনারা জানেন বরাবরই বাংলাদেশে বরাবরই আহ, কৃষকরা অবহেলিত হন, তাদের ধানের দাম থাকে না, তাদের বিভিন্নভাবে ফসল নষ্ট হয়ে যায়, বন্যায় তলিয়ে যায়, খরায় নষ্ট হয়ে যায়, শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায়। প্রতি বছরই কোথাও না কোথাও কৃষকরা মার খাচ্ছেন, এবং খুব করে বলতে গেলে কৃষকের জন্য সরকারের প্রণোদনা আছে, কিন্তু সেটা আমার কাছে মনে হয় যথেষ্ট নয়। কিন্তু তারপরও কৃষকরা প্রতি বছরই দাঁড়িয়ে যাচ্ছেন, প্রতি বছরই তারা ফসলের দিকে ঝুঁকছেন। সেরকম কিছু আশাবাদের কথা নিয়ে এই কবিতার নাম লাঙলের নখে দুরন্ত প্রত্যয়। বিস্ময় আজ বিস্ময় প্রাণে প্রাণে, ফসলের ডাক আবার এসেছে কানে, আবার পড়েছে সূর্যের আলো ছায়া, হৃদয়ে আবার জেগেছে মাটির মায়া। এই তো সেদিন ঝড় এলো দুধ বেশে, মাটির ফসল মাটিতেই গেল মিশে। ডাক শুনে গেছে ডাক শুনে গেছে কেটে সব সংশয়, তাই লাঙলের নখে দুরন্ত প্রত্যয়। কৃষকের চোখে আবার ফুটেছে হাসি, দূর দিগন্তে বাজে মলয়ের বাঁশি, নতুন আশায় ভরেছে আবার বুক, চোখের ভেতরে জাগে আগামীর চোখ। এবার দেবে না হতে ফসলের ক্ষতি, মিশতে দেবে না মাঠে ধান এক রতি, পুরাতন পুরাতন গোলা ভরবে নতুন ধানে, সেই সুখবর বাজে কৃষকের কানে। লাঙল জোয়াল কাঁধে তাই ছোটে চাষি, চিরচেনা তার মাটিকেই ভালোবাসি, এবার তাদের নিশ্চয়ই হবে জয়, আজ লাঙলের নখে দুরন্ত প্রত্যয়। আজ লাঙলের নখে দুরন্ত প্রত্যয়। সবাই কি দেখতে পাচ্ছেন? আমি এখন আর তেমন কাউকে দেখতে পাচ্ছি না, মানে 19 জন দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিদ্দিক আবু ভাইয়া, আবু বকর ভাইয়া, আপনাদের যেমন পলাশ ভাইকেও দেখতে পাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আমি আবার একটা নতুন যে কবিতাটা পড়ছি সেটা
আহ, নারীকে নিয়ে। নারীদের যেমন আমরা দেখতে পছন্দ করি সেরকম দেখি না, দেখতে পারি না আসলে। আহ, পিন্টু ভাই আছেন, শ্রদ্ধা জানাই ভাইয়া, আপনি এসেছেন, আমার খুব ভালো লেগেছে। তো যেটা বলছিলাম যে নারীদের আমরা আবিষ্কার করতে পারি না। আমার কাছে মনে হয় নারী একটা এত বিশাল বই, এত রহস্যময় বই, যেটাকে পুরো শেষ করা যায় না। আম, এটা জাদুর মতো বই। তো সেই বই নিয়ে একটু কথা আছে। আম, নারী, কবিতার নাম হচ্ছে নারী। কার কান্না শব্দ তুলে বুকের মিনারে, বিপরীত বিন্দু থেকে বেজে চলে কার বাঁশি এমন আকুল, কার জন্য এলোমেলো ভাবনার স্রোত, ভোরের জানালে ভেঙে ভোরের জানালে ভেঙে কলকণ্ঠ ডেকে ওঠে হৃদয় অরণ্য মাঝে সুরের নাচন, সহসায় মুছে ফেলে ক্লান্তির ঘাম, প্রণয় দরজে ভেঙে উড়ে যায় এক ঝাঁক স্মৃতিভোগ পাখি। তারপর মধুকণ্ঠ বাতাসের নরম শরীর বেয়ে অন্তরাল হৃদয়ের শূন্য ভিটায় কুসুমেরা পাপড়ি খুলে সলজ্জ আবেগে। সব কিছু চিনে ফেলি, তোমাকে চিনি না শুধু, অপার রহস্যে ঘেরা যে তুমি রমণী। তোমাকে ঘিরেই শুধু মনের আকাশে দেখি অস্পষ্ট কথার ফানুস, অভিমান সুগভীর, সুনীরবে ভেঙে চলে ভাষার কংক্রিট। যারে দেখি ভুল দেখি, যারে ভাবি চেনা, সেও বিরাট অচেনা, নদীর পাড়ের মতো সুদীর্ঘ বিশ্বাস ভাঙে। আধুঘুম দুঃস্বপ্ন রাতের মতন, কেমন অচেনা মুখ, কেমন অচেনা চোখ, শতরং হাসির ঝলক, সব কিছু অতঃপর প্রেমাবেগী ভাবনার বয়স বাড়ায়। একবার চোখ মেলে দেখেছি যে দল ছুট পাখি, তারেও স্পষ্ট চিনি, তুমি নারী, তোমাকে চিনি না। এই চিনি না অর্থ আসলে নারী রহস্যময়ী, এটা বলা অর্থ। এই চিনি না মানে নারীকে অবহেলা করা নয়, ভালোবেসে নারীকে কাছে ডাকার, কাছে টানার এই মন্ত্র আসলে। তো সেরকম কিছু ব্যাপার নিয়ে আরো একটি কবিতা। হাসান রাফুন ভাই এসেছেন, আহ, সবাই আছেন, ভালো লাগছে দেখে। আমি এবার পড়ছি। আমার ছোট ভাই তারিকুল ইসলাম শান্ত অনেক আগেই যোগ দিয়েছে, সে শুনছে, ভালো লাগছে আমার। আহ, বলি এই এই পর্বে বলি যে আমার দুটো ছোট ভাই তারিকুল ইসলাম শান্ত এবং হিলিম, দুজন সিঙ্গাপুরে রয়েছে। আসলে করোনাকালীন এই সময় তারা বলা যায় বেশ কষ্টেই রয়েছে। আপনারা যারা আছেন সকলেই, প্রবাসে যারা আছেন, আমরা সকলের জন্য প্রার্থনা করি তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকুক। কারণ তাদের উপর আমাদের অনেকের অনেক কিছু নির্ভর করছে, পরিবারের শান্তি নির্ভর করছে। আমরা তাদের সকলের সুখ স্বাচ্ছন্দ্য এবং সুন্দর জীবন প্রার্থনা করছি। আম, অনেকেই দেখতে পাচ্ছি, সুস্মিতা আলম ভাইয়াকে দেখতে পাচ্ছি। আমরা এখন পড়ছি একটি কবিতা। কবিতার নাম চিঠি বৃত্তান্ত। আজ আবার তোমার কথা মনে পড়ল, আজ আবার ছিন্ন পাতার মতো ওড়াতে ওড়াতে অকৃপণ বিষণ্ণতার চিঠি পাঠালো বিরহী মেঘমালা। দুরাগত আবেগের হুড়োহুড়ি ছাড়া বিশ্বস্ত বাহন নেই, তবু অনাকাঙ্ক্ষিত নিষ্ঠুরে চিঠি ঠিকঠাক পৌঁছে গেল প্রাপকের ঠিকানায়। আমার প্রাপ্তি স্বীকারে কোনো ঝামেলা নেই, অথবা ডাক মাশুল দিতে হবে না কোনো। ফিরতি চিঠিতে ব্যক্তিগত মনোযাতনা কিংবা নিহত অশ্রুপতনের খবর কাউকে জানানোর ইচ্ছেও নেই। তবু ছিন্ন পাতার মতো, সুতো কাটা ঘড়ির মতো উঠতে উঠতে আমার খরতপ্ত উঠোনে অকস্মাৎ নেমে এলো নিদারুণ কষ্টপীড়িত চিঠিটা। আমাকে পড়তেই হলো। পড়তে পড়তে বৃষ্টিহীন বহুদিন চোখের কার্নিশ বেয়ে নেমে গেল এক পশলা অঝোর শ্রাবণ। এক পাল হাহাকার শব্দহীন চিৎকারে মুহুর্মুহু কাঁপিয়ে তুলল নীলক্ষ আকাশ। না পাওয়ার আরটি বুকে চেপে হু হু করে কেঁদে উঠল হৃদয় বাড়ির বিষণ্ণ সন্ধ্যা। আর চিঠির পরতে পরতে ছড়িয়ে থাকা প্রতিটি অক্ষর স্মৃতির শোকেসে ঢুকিয়ে দিল রংরিত অন্ধকার। হ্যাঁ, লাইটটা কম মনে হচ্ছে আসলে। এই কালো মানুষের জন্য যতই লাইট দেন না কেন কালোই দেখাবে। পরেশ ভাই যেটা বলেছেন আমি বললাম যে কালোই দেখাবে, কালোই দেখাক না, তাতে কি। যাই হোক, ধন্যবাদ। পরের বার আসলে আর একটা আলো নিয়ে আসবো, কখনো যদি আসি। আহ, এবার একটু কিছুটা দ্রোহের কবিতা বলা যায়, নিজের বিরুদ্ধে নিজের কবিতা বা মানুষের পক্ষের কবিতা।
আহ, যখন কবিতা দিয়ে অনেক সময় আমরা চাই যে কবিতা দিয়ে সব হয় না, কবিতার বাইরেও কিছু প্রয়োজন হয়। যদিও আমরা কবিতা দিয়েই সবসময় আমরা প্রতিবাদ জানাই, কবির অস্ত্র হচ্ছে কলম, আহ, শব্দই হচ্ছে কবির অস্ত্র। তো তারপরেও আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে আমাদের আরো কিছু প্রয়োজন আছে। তিতুন রহমান ভাই এসেছেন, আমার খুব ভালো লাগছে। মিয়া মাহবুব, হ্যাঁ হ্যাঁ, বললাম যে বড় দাদা, হ্যাঁ পড়ছি যে কবিতাটি এখন, এটিও গৃহপালিত দুঃখ থেকে পড়ছি। কবিতা নয়, মিছিল। সবসময় কবিতা দিয়ে সবকিছু হয় না, কখনো কখনো মিছিলের প্রয়োজন হয়। তো সেরকম একটি কবিতা। তোমরা কেউ এখন আমায় কবিতা পড়তে বলো না, যখন সন্ত্রাসী রোদে পড়ে যাচ্ছে আমাদের কাঁচা ফসল, নরম আলোর বিকেল, অহরহ গিলে খাচ্ছে বেসরমা আধার, পাল তোলা স্নিগ্ধ বাতাসে ভেসে আসে হাঙর চিৎকার, নিয়মিত চেতনার হাতে পায়ে শেকল বেঁধে দিচ্ছে দানব হস্তে কেউ কেউ, তখন আমাকে এখানে দাঁড়িয়ে আর কবিতা পড়তে বলো না। এখন সবাই ফিরে যাও স্নিগ্ধ কবিতার আসর ছেড়ে, যার যার ঘরে, খেতে খামারে, নদীতে কিংবা পাহাড়ে। ফিরে যাও নিজস্ব স্থায়ী ঠিকানায়, প্রত্যেকের তাপদগ্ধ দেহের ভেতরে। এখন এখানে কোনো কবিতা পড়া হবে না, কোনো কবির কণ্ঠে নিঃসৃত হবে না প্রেমিকার উদ্দেশ্যে লেখা শকাতর প্রেম পদ্য। কবিতার জঠর ছিঁড়ে বেরোবে না জন্মান্তরের গান। কেননা এখন এখানে চারদিকে শ্যাম দৃষ্টি মেলে দিয়ে মাথার উপরে উঠছে চেনা জানা বাজ, কেননা বাতাসে জ্বলছে হিংস্র আগুন, বনাঞ্চলে সে। এখন এখানে আর কবিতা পাঠ চলতে পারে না। সাবধান, তোমরা কেউ এখন কোনো কবিতা পড়বে না, যখন ভালোবাসা ও স্বপ্নের মর্মার্থ বোঝে না সংবিধান, চাবুক হাতে গণতন্ত্রের পিঠে বসে থাকে বেহা দুঃশাসন, যখন আমাদের কর্তাগণ ভুলে যান স্বাধীনতার সকল ভাষা, রাস্তায় জ্বলছে গাড়ি টায়ার, জুতা কলম খাতা, চলছে জলজন্ত মানুষ, জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের রূপালী ভবিষ্যৎ, তখন এখানে এখন আর কোনো কবিতাই হবে না। তোমরা কেউ এখন আর কবিতা শুনতে চেও না, এখানে এখন যখন তখন বনহায়ানার উৎপাত। তোমরা সকলে যাও, সকলের প্রস্থান এখন। আবার আসবে যদি, প্রত্যেকেই হাতে হাতে নিয়ে এসো স্বাধীনতা, সত্য ও মানুষের নামের পতাকা। বিদ্রোহী বিপ্লবী প্রাণ, মুষ্টিবদ্ধ হাত আর বুক ভরে নিয়ে এসো দুর্বিনীত অসীম সাহস। সম্মিলিত মিছিলের বজ্রকণ্ঠ গানে কাঁপিয়ে মারিয়ে এসো হে মানুষ সকল দীনতা। কেবল সেদিনই হব কবিতার বিশুদ্ধ পাঠক। সুস্মিতা আলম ভাই আছেন, অনেক ভালো লাগছে। অনেককেই দেখতে পাচ্ছি, সবার নাম হয়তো আমি একসাথে বলতে পারছি না। আমার আসলেই ভালো লাগছে যে আমার প্রিয় প্রিয় মানুষগুলো আমাকে দেখছে, আমার কবিতা শুনছেন এবং আমার সঙ্গে তারা সঙ্গ দিচ্ছেন। এবার একটি ছোট্ট কবিতা, একেবারে 4 লাইনের কবিতা। 4 লাইনের কবিতা নিয়ে একটা কথা বলি। এটা বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে, বিভিন্ন জায়গায় আলোচিত এই কারণে, 2টো লাইন নিয়ে মূলত। এটাকে প্যারোডি করে অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছে। কবিতাটির নাম এমন, আমাকে কি দুঃখ দেবে। আহ কবিতাটি এরকম: পালিয়েই যাবে যদি বৃথা কেন ওড়ালে ফানুস, আমাকে কি দুঃখ দেবে, আর কতটা মানুষ, মানে আমি আর কতটা মানুষ যে আমাকে দুঃখ দেবে। এই হচ্ছে কবিতা। এবার গৃহপালিত দুঃখ থেকে আমার পড়া শেষ। এই হচ্ছে গৃহপালিত দুঃখ, যেটি আমার প্রথম কবিতার বই। তারপর চলে আসি, আহ, এবার বেরিয়েছে যে প্রথম বই, এবার বেরিয়েছে কবিতার দ্বিতীয় বই, অদৃশ্য কোলাহল। তো অদৃশ্য কোলাহল নিয়ে এখন আপনাদের সামনে আমি উপস্থিত। এখান থেকে কিছু কবিতা পড়ে শোনাচ্ছি। এই ফাঁকে বলে নেই, আপনারা জানেন, অনেকেই জানেন যে কিশোরগঞ্জে অনেকগুলো সংগঠনের মধ্যে একটি প্রাণবন্ত সংগঠনের নাম সন্দীপন সাহিত্য আড্ডা। সন্দীপন সাহিত্য আড্ডা আমরা শুরু করেছিলাম বেশ কিছু বছর আগে। এর মধ্যে আপনারা অনেকেই জানেন, ঢাকা থেকে খুব বরেণ্য মানুষদের নিয়ে আমরা, কলকাতা থেকেও কেউ কেউ এসেছেন, আমেরিকা থেকেও এসে যোগ দিয়েছেন। আমরা পরপর 2টি সাহিত্য অনুষ্ঠান করতে পেরেছিলাম খুব আড়ম্বরপূর্ণভাবেই। এরপরে আসলে বিভিন্ন কারণে আমাদের সেভাবে আমরা করতে পারিনি। এবার চলে আসলো করোনা। আমাদের এই সংগঠনটাকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, আপনাদের ভালোবাসা চাই। সংগঠনের সভাপতি আছেন হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক এবং কবি
বিজনকান্তি বণিক, যিনি এই লাইভে অংশগ্রহণ করে গেছেন। আর সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এখানে অনেক তরুণ আমাদের সঙ্গে রয়েছেন অনেক বয়োজ্যেষ্ঠ কবি অনেকেই রয়েছেন, তাদের আমি স্মরণ করতে চাই। তো যাই হোক, আমরা সন্দীপন এগিয়ে যেতে চাই, আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন। এবার আমি চলে এসেছি অদৃশ্য কোলাহলে। আসলে কোলাহল তো অদৃশ্যই হয়, হয়তো এর শব্দটা আমরা পাই, কিন্তু কোলাহলটা অদৃশ্যই হয়। তো সেই অদৃশ্য কোলাহল থেকে আমি বেশ কিছু কবিতা বাছাই করেছি, জানি না কতটুকু পড়তে পারবো। প্রথম যে কবিতাটি আমার এই বইয়ের, এর নাম হচ্ছে মানুষের মুখ। মানে মানুষের মুখ আমার কাছে একটি অন্যরকম প্রতিবিম্ব হয়ে ধরা দেয়, অন্যরকম একটা ছবি হয়ে আমার কাছে ধরা দেয়। আমি সেরকম ভাবেই সেটা লেখার চেষ্টা করেছি। কবিতার নাম মানুষের মুখ, আমি পড়ছি এখন। মানুষের মুখে আছে কি এমন জাদু, শুধু শুধু মুখ দেখে সারা বেলা কেটে যায়। সকাল সকাল গড়িয়ে ভাঙে রাত্রির নিমগ্ন কপাট, ওঠে সূর্য ভোরে, ডোবে সারাটি দিনের শেষে ক্লান্তিমল পায়। মানুষের মুখ দেখে ক্লান্তি নেই, দারুণ প্রশান্তি আসে ছিটে পড়ে অবসাদ, ভেঙে ফেলে বেদনার প্রগাঢ় দেয়াল। নজরুল ইসলাম শান্ত ভাই এসেছেন। শান্ত ভাই, আসলে আমি যেখানে বসেছি আসলে এখানে একটু লাইট কম, আর অন্যদিকে গেলে আবার অসুবিধা হতে পারে, সেই জন্য আর নড়ছি না আর কি। একটু কষ্ট হলেও দেখে নেবেন আর কি। তো কবিতার মাঝখানেই চলে আসলাম, আবার শুরু করছি মাঝখান থেকেই। মানুষের মুখ যেন ছায়াময় সুগভীর শ্যামল বনানী, মানুষের মুখ যেন নীল পদ্ম জলে ভাসমান, মানুষের মুখ যেন সূর্যোদয় পবিত্র সকাল, যেন প্রাকৃত শিল্পের আধার এক জ্যোৎস্নার বিশুদ্ধ খামার, ফ্রেম করে বেঁধে রাখে পৃথিবীর সমস্ত সুন্দর। আকাশ সীমানা খোঁজা আমি এক বিস্মিত বালক, মানুষের মুখে যেন কি এক অর্থ আছে, ভীষণ গোপন অবর্ণন। আমি সেই অর্থ খুঁজে ফিরি যাবে। শনিবার আলো কম থাকে বলছেন, মঈন চাচ্চু বলেছেন, বললেন হাসান রাফুল। খুব মজা পেলাম। দীপান্বিতা খানকে শুভেচ্ছা। কবি অদৃশ্য কোলাহল থেকে, অদৃশ্য কোলাহলের এই কবিতাটির নাম মানুষের অপারগ হাত। মানে আমরা যেরকম চাই আর কি, মানুষের হাত যদি অনেক কিছু করতে পারতো, অনেক ভালো কিছু করতে পারতো, তাহলে কতই না ভালো হতো। আমি সেই ইতিবাচক দিক নিয়ে বলার চেষ্টা করেছি এই কবিতায়। আমি এক সময় ধোঁয়া ধরবার চেষ্টা করতাম, চেষ্টা করতে করতে বুঝেছিলাম ধোঁয়া আসলে ধরা যায় না, মানুষের হাতের এত ক্ষমতা নেই। কিন্তু ধোঁয়া ধরতে না পারলেও পোড়া একটা বদগন্ধ আমার হাতে লেগে থাকতো, নাক দিয়ে শুকলেই সেই গন্ধ আমাকে উতলা করে দিত। সেই থেকে আমি নানান জায়গায় গন্ধ ধরার চেষ্টায় মত্ত হই। একসময় আমি ছায়া ধরবার চেষ্টাও করতাম, প্রতিবেশী গাছের আর উড়ন্ত পাখির। আমার হাত গলে সেসব ছায়া কখন বেরিয়ে যেত টেরই পেতাম না। কেন আবার ক্ষমতা মানুষের হাতের নেই। ছায়া ধরতে না পারলেও সেই সব গাছ বা পাখির অস্তিত্ব যেন মুঠোবন্দি করে ফেলতাম কি দারুণ কৌশলে। তারপর সেগুলো চোখে আর জলের মনের গোপন ক্যামেরায় আটকে রাখতাম। সেই থেকে নিজের ছায়ার ব্যাপারে আমি ক্রমশ সচেতন হয়ে উঠি। এখন আমি হাত দিয়ে মানুষ ধরার চেষ্টা করি, মানুষ ধরতে পারি ঠিকই, কিন্তু তারা কেমন যেন অস্থির ভেতরে থেকে অস্তিত্বহীন, মানুষ হয়েও কেমন যেন সাংঘাতিক অনুভূতিহীন। কায়ার ভেতরে থেকেও তারা কিরকম ছায়াহীন, পাথুরে জীবন নিয়ে দৃশ্যময় অন্ধকারে গোল্লা ছুট খেলে। মানুষের হাত কেন আরো বেশি ক্ষমতা পেল না? কেনই হাত দিয়ে যায় না জড়ানো কায়াহীন হৃদয়ের আর্ত দুঃখ, বাবা ব্যথাগুলো? জানি না আপনারা কতক্ষণ ধৈর্য ধরে রাখবেন। আমি কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছি, মানে অনেকগুলো কবিতা পড়তে চাই, অনেক ছড়া পড়তে চাই, সাথে থাকেন যদি। কবি নির্মলেন্দু গুণ বলেছেন তিনি কবি, কবি এবং কবি, মূলত তিনি কবি, আর আমি
বলার চেষ্টা করেছি আমি মূলত কবি নই। কেন কবি নই হয়তো আপনারা এই কবিতাটা শুনলেই আপনাদের মনে হতে পারে আসলে সত্যি কবি কিনা আপনারা বলবেন। আমার কবিতাটা এরকম অদৃশ্য কোলাহল থেকে। আমার কবিতার অক্ষরগুলো যেদিন লাল হয়ে উঠবে নবীন রক্তের মতো, সেদিন হয়তো বিশ্বাস করবেন আমি একজন কৃষক, আমার হাতে ধারালো কাস্তে। আমি একজন লোহার শ্রমিক, আমার হাতে কঠিন হাতুড়ি। আমি এক রোজে খাটা লোক, আমার হাতে প্রশস্ত কোদাল। আমার কবিতা যেদিন কেঁদে উঠবে গম্ভীর মেঘের মতন, সেদিন হয়তো বিশ্বাস করবেন আমি রিক্সাওয়ালা। আমার বউয়ের ভালো শাড়ি নেই, আমি বিড়ির শ্রমিক। আমার মেয়ে স্কুলে যেতে পারে না, স্কুলে ওর ফিসের বকেয়া। আমি একজন মুচি, আমি একজন মালি, আমি একজন ঝাড়ুদার, আমি একজন টোকাই। আমার তেমন কোনো ঘর নেই, আশ্রয় বলতে নেই তেমন কোনো ছায়া। আমার কবিতা যেদিন গান গেয়ে উঠবে ভেতর জুড়ে খা খা মাঠ, অসীম দীনতা ভরা আমার অন্তর। আমার আসন পাতা অমসৃণ মাটির ভুবনে। হয়তো জানবেন কতটা সমুদ্র সাঁতরে এখানে এসেছি, বঞ্চিত মানুষের গান নিয়ে ঘুরি পথে পথে। আমি তো মূলত কবি নই। ধন্যবাদ। হৃদয় খান। আহ, হৃদয় আমার ছোট ভাই, ও এসেছে, আমি খুব খুশি হয়েছি। আমি এবারও আরেকটি কবিতা পড়বো। এটা কেউ কেউ প্রেমের কবিতা বলবেন হয়তো, একটু লম্বা, গদ্য ছন্দে লেখা। পড়ছি এই কবিতার নাম একজন অন্ধ একজন বধির। আমি 3 টাকা দেই, জানো তো, এর কম বেশি হলে কিন্তু কিছুতেই খুলবে না। মনে থাকবে? তুমি মাথা ছাকালে। আমি আশ্বস্ত হয়ে পা ফেলে ফেলে দ্রুত মিশে গেলাম ব্যস্ততম নগর অরণ্যে। এরপর টুকিটাকি কাজকর্ম, বাজার সদাই, আড্ডায় বসে মন্ত্রী ও আমলাদের জাত উদ্ধার করা, কারো কারো পাছায় সজোরে লাথি মারা, অথবা যাও নিরাশা আর হইচই। বেশ, রাত মাথায় করে বাসায় ফিরি। বাসায় মানে বাসার সামনে এসে দরজায় টোকা দেই। তখন আমার হাতে বাজারের ব্যাগ, ব্যাগের ভেতর জল কই, ব্যাগের ভেতর খোলা ময়দা, প্যাকেট থেকে 3 টাকা কমে কেনা। হাতে একটি লাল টকটকে গোলাপ ফুল, এই প্রথম তোমার জন্য কেনা, জন্মদিনের একমাত্র মূল্যবান উপহার। দরজায় টোকা দিলাম। গোলাপ ফুল হাতে আমি কি ঘোরগ্রস্ত ছিলাম? ভুলে 4 টাকা দিয়ে ফেললাম দরজায়। সর্বনাশ, এখন কি হবে? 1 টাকা বেশি হওয়ার অপরাধে আমাকে অপেক্ষার মন্ত্র পুনর্চর্চা করতে হলো। শেষে অপেক্ষার বিরক্তি ভুলে আমি বারবার টোকা দিতে লাগলাম। 4, 5, 6, 7 এরকম করে ক্রমান্বয়ে টোকা দিতেই থাকলাম, ঘন 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 ঘন। অথচ সম্ভবত ভয় পেয়ে গিয়েছিলে তুমি। একবার উঠে দেখতেও চেষ্টা করোনি? ডাকাত ভেবেছিলে হয়তো, তাই না? অপেক্ষা করতে দুপায়ে ব্যথার যন্ত্রণা শুরু হলে আমি অসংখ্যবার তোমার নাম ধরে ডেকে অবশেষে আল্লাহ গো বলে বসে গেলাম মাটিতে। তুমি কি আমার কণ্ঠস্বর ভুলে গিয়েছিলে? হঠাৎ ঝুম করে বৃষ্টি নামলো। আমি প্রশান্তি ও ভালো লাগায় চোখ বন্ধ করে ফেললাম এবং তোমাকে ডাকতে ভুলে গেলাম। কই মাছগুলো ব্যাগ ফুটো করে বেরিয়ে গেল ছিপছিপে বৃষ্টির জলে। খোলা ময়দাগুলো মিশে গেল আর হাতে থাকা টকটকে লাল গোলাপটি বৃষ্টিতে ভিজে দৃশ্যত আরো লাল ও কমনীয় হয়ে উঠল। ডুবতে ডুবতে বেঁচে যাওয়া ডাঙায় ওঠা সৌভাগ্যবান মানুষের মতো মাটি থেকে উঠে আবার দরজায় টোকা মারি। আর অমনি হন্তদন্ত খুলে গেল দরজার নিষ্ঠুর কপাট। আমি মন্ত্রমুগ্ধের মতো আরো লাল হয়ে ওঠা গোলাপটি হাতে নিয়ে বলি, শুভ জন্মদিন। আর তুমি ময়দা ও কাদার ভেতরে লুকিয়ে থাকা একটি কইয়ের দিকে তাকিয়ে হাহাকার করে উঠলে।
গোলাপ ফুলটি আর তোমার হাতে উঠল না। আমি গুরুতর অপরাধীর মতো ঘরে ঢুকে কেবল আঙুল আর বৃষ্টির কথা ভাবতে লাগলাম। হ্যাঁ, নিশ্চয়ই ছড়া পড়বো। আমার আরো প্রস্তুতি ছিল কবিতা নিয়ে। তাহলে কবিতা ছেড়ে দিচ্ছি, কবিতা ছেড়ে দিয়ে তাহলে আমরা ছড়ায় চলে যাচ্ছি। কিছু ছড়া তো আসলে পড়তেই হবে। তো কিছু ছড়া পড়বার আগে আরো একটি ছোট্ট কবিতা, অনেক কবিতা পড়ার ইচ্ছে ছিল, ছোট্ট একটি কবিতা পড়ছি, সেটির নাম ফাঁদ। তারপরেই ছড়া পড়তে চাই। নিজের সঙ্গে বহুদিন দেখা নেই, মানে আমার সঙ্গে আমার দেখা নেই বহুদিন। নিজের সঙ্গে বহুদিন দেখা নেই, ভেতরে বাইরে হারিয়ে ভাষার খেই, পান করি তাই হাওয়াদের নীরবতা, বহুদূরগামী পথে বিষণ্ণতা। নিজের সঙ্গে দেখা নেই বহুদিন, জমে যায় শুধু না লেখা স্মৃতির ঋণ, কোন দিকে যাই পাই না ঠিকানা খুঁজে, হেঁটে যাই ভুলে পুরনো রক্ত রক্ত পুঁজে। নিজের সঙ্গে নিজেই থাকি না ফলে, বুঝতে পারি না কারা হাসে কারা কাঁদে, কার ওঠে চাঁদ কার বাড়ি ডোবে জলে, পড়েছি কোন ধূম্র ছায়ার ফাঁদে। হ্যাঁ, কবিতা তাহলে ছেড়ে দিচ্ছি, কবিতাকে একদম বিদায় করে দিয়েছি আজকে। না না, দুঃখিত, একটু 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 ধৈর্য ধরবেন। আপনারা জানেন যে আজকে 11 তারিখ, আজকে কবি আল মাহমুদের জন্মদিন, জানেন নিশ্চয়ই। তো আমরা সেই কবিতা কেন ভুলে যাব না, তার স্মরণে, মূলত তার জন্মদিন, এই স্মরণে আমি একটি ছোট কবিতা তার পড়বো। এবং এরপরে রেজাউদ্দিন স্টালিনের একটা কবিতা, খুব আমার খুব প্রিয় একটি কবিতা, আমি এই দুটো কবিতা পড়ি, একটু ধৈর্য ধরবেন আশা করি। তারপর ছড়া শুনবো। কদমফুলের ইতিবৃত্ত, আল মাহমুদ। আমি তোমাকে কতবার বলেছি আমি বৃক্ষের মতো অনড় নই। তুমি যতবার ফিরে এসেছো ততবারই ভেবেছ আমি কদম বৃক্ষ হয়ে ঠায় দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখন দেখো, আমি গাছের নিচে থাকলেও হয়ে গিয়েছে বৃক্ষের অধিক এক কম্পমান সত্তা। বাঁশি বাজিয়ে ফু ধরেছি, আর চতুর্দিক থেকে কেঁদে উঠছে রাধারা। আমি কি বলেছিলাম ঘর ভেঙে আমার কাছে এসো? আমি কি বলেছিলাম যমুনায় ফসল কলস ভাসিয়ে সিক্ত অঙ্গে কদমতলায় মিলিত হও? আমি তো বলিনি লাজ লজ্জা সংসার সম্পর্ক যমুনার জলে ভাসিয়ে দাও। আমি তো নদীর স্বভাব জানি, স্রোত বুঝি, ওল ভাঙা বুঝি। কিন্তু তোমাকে বুঝতে বাঁশিতে দেখো কতগুলো ছিদ্র, সব ছিদ্র থেকে ফু বেরোয়, আর আমার বুক থেকে রক্ত। মঈন ভাই, আশা করি আর কিছু সময় দেবেন। হুম, আর একটু সময় কি দেওয়া যাবে না? 10 মিনিট নয়, আর একটু সময় কি দেওয়া যায় না? এই স্টালিন ভাইয়ের কবিতাটা আমি পড়তেই চাই, মানে আমার খুব কিশোরবেলায় তার এই কবিতা আমি পত্রিকায় পড়েছিলাম। সেই থেকে তার বইটি খুঁজতে খুঁজতে আমি সংগ্রহ করেছি, তার শ্রেষ্ঠ কবিতা। সেই বইটা থেকে আমি একটা কবিতা পড়বো শুধু, সেটা এখনকার সময় খুবই প্রয়োজন। রুনা তাসনিম আপা এসেছেন, আমি শুভেচ্ছা জানাই। কবিতাটির নাম এইভাবে দিন চলতে পারে না। আসলেই পারে না, আমি আপনারা পড়লেই বুঝবেন। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। এইভাবে দিন সংলাপহীন সত্যের অবমাননা, ভাঙছে যখন শহীদ মিনার শঙ্খচিলের ডাকঘর, প্রতিষ্ঠানের শাখা প্রশাখা, ন্যায়সঙ্গত উত্তর, কিছুই তো নেই ধ্বংসস্তূপে পাটুনির প্রার্থনা। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। তাহলে আমি মঈন ভাই বলছেন যে বেশি করা যাবে না, তাহলে আমি এটা আর দুটো চারটা লাইন পরে শেষ করে দিচ্ছি। কে কবে অসীম আকাশের সাথে করেছিল সমঝোতা, দেখেছিল নীল সমুদ্র জলে আদিম নৃত্যরতা, সামনে যা কিছু স্পন্দিত ছিল তাকে রেখেছিল সাথে, পাথরের পরিবর্তে পেয়েছে কম্পিউটার হাতে। এখন কেবলই ভস্যের ঢেউ, তারারা কয়লা দানা। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। এইভাবে দিন অন্ধের মতো চলতে পারে না, পারে না। এবার ছড়া শুনবো, ছড়া শোনাবো আপনাদের। তো ছড়া শোনানোর আগে আমি বলে নিই, এটা হচ্ছে আমার প্রকাশিত প্রথম গ্রন্থ, এবং এটা ছিল ছড়ার গ্রন্থ। প্রথমেই আমার ছড়ার বই দিয়ে শুরু, 2010 সালে বেরিয়েছিল। এরপর অবশ্য আমার আরও একটি ছড়ার বই বেরিয়েছে, জনক তুমি চিত্তভূমি নামে, যেটা জাতির পিতাকে নিবেদিত করে সবগুলো ছড়া লেখা। এরপরে বেরিয়েছিল এক নাটক, তখন 71, আর দুটো কবিতার বই। তো আমি এই কবিতার বই থেকে, প্রথম ছড়ার বই থেকে পড়ছি। প্রথম ছড়ার বই থেকে ছড়ার নাম হচ্ছে ঐক্য।
ঐক্য থাকলে যা হয় আর কি, সেরকম কিছু কথা। ঐক্য যদি শক্ত হয়, বাদ প্রতিবাদ পোক্ত হয়, মরচে পড়া মুমূর্ষদেও প্রাণেও তেজের রক্ত হয়। ঐক্য হলে ছন্দময় সব অবিচার বন্ধ হয়, ন্যায় নীতিহীন মানুষগুলোর কপালটা খুব মন্দ হয়। ঐক্য হলে বাস্তবিক সব অনিয়ম পাবেই ঠিক, মানুষ নামের জন্তুগুলো ঠিক পালাবে দিক বিদিক। ঐক্য হলে ঠিক সময় রাজগদিকেও নড়তে হয়, ঐক্য হলে শক্তিশালী হবেই সত্য ন্যায়ের জয়। তাই তো, ঐক্য ছিল বলেই আমরা ভাষা আন্দোলনে জয়ী হয়েছিলাম, ঐক্য ছিল বলেই আমরা ৭১-এ জয়ী হয়েছিলাম, তাই না? আমাদের ঐক্য চাই। এবার একটু চাপাবাজি নিয়ে, আসলে চাপাবাজি করে করে যারা আসলে অনেক কিছু জয় করতে, সেরকম একটা বিষয় নিয়ে ছড়ার নাম চাপাবাজি। চাপাচাপি করে কত সামলাবো চাপ, চাপে পড়ে চেপে রাখি অনেক আলাপ। চাপা মেরে জীবনের চাপ থেকে বাঁচি, চাপার জোরেই শুধু কোনো মতে আছি। চাপাবাজি করে ভাই কাটাই জীবন, চাপা আছে বলে চাপে পড়ি না কখন। ভালোবাসি চাপা কলা আর চাপা ফুল, চাপা হাসি চেপে কাঁদি হয় যদি ভুল। চাপার কি ক্ষমতা যে যদি জানতেন, সেরা চাপাবাজ তবে ঠিকই মানতেন। রাজনীতি নিয়ে কথা, রাজনৈতিক ছড়া। হেরফের, মানে যেরকম বলে সেরকম হয় না, এই করিব সেই করিব, এই দেব সেই দেব বলতে বলতে নির্বাচনের পরে আর কিছু পাওয়া যায় না, সেরকম কিছু ব্যাপার। রাজনীতিতে নীতির অভাব, সম্প্রীতি ও প্রীতির অভাব, গণতান্ত্রিক রীতির অভাব, বলছি কথা সত্যি। ভোটের খেলায় জিতলে পরে নরম গদি আঁকড়ে ধরে আমজনতার বন্ধু যারা, তারাই সাজেন দত্তি। পাশের আগে হাঁসের গলায়, কিনম্রতায় ছলায় কলায়, মন ভুলিয়ে কন্যা তারা, দেশের প্রেমিক আমরা। যেই হয়ে যায় গদ্দি পাওয়া, নীতির থলে অমনি হাওয়া, তার বদলে চাবুক মেরে ন্যায় জনতার চামড়া। ওরা তো সব দামরা। এবার একটি শিশু শ্রমিকের দুঃখ নিয়ে। আমাদের দেশের অনেক ছেলে মেয়েরাই অল্প বয়সে ঝরে যায়, তো তারা আসলে শিশু শ্রম দেয়, তারা সংসার চালায়, তাদের সেই দুঃখ নিয়ে একটি ছড়া বা পদ্য বলা যায় সেরকম কিছু। একটি শিশু শ্রমিকের দুঃখ। অভাব আমার স্লেট পেন্সিল বই নিয়েছে কেড়ে, ইচ্ছেগুলো বদ্ধ খাঁচায় মরছে ডানা ঝেড়ে। এখন আমায় কেউ বলে না পড়ো, খোকন সোনা গল্প তুমি করো। এখন আমায় কেউ বলে না খোকা, রাত জেগো না, ধরবে মাথায় পোকা। সবাই বলে কাজ করো কাজ করো, দুনিয়া ব্যাপী উঠছে টাকা ধরো। এখন আমার হাত পেকেছে কাজে, খাটছি ভীষণ সকাল বিকাল সাজে, কিন্তু আমার অশ্রু ভরা চোখে মনটা কাঁদে যতই হাসি মুখে। এখন আমার কাজের বয়স বলো, তবু আমার এমন কেন হলো। হারিকেনে দাও না জেলে আলো, যদি বলি কেউ বাসে না ভালো। এখন আমার কষ্ট ভীষণ কষ্ট, শিশুকালে জীবন হলো নষ্ট। এখন যদিও হারিকেন নেই, এই ছড়াটা আমার অনেক আগেই লেখার ছড়া, যে কারণে তখন হারিকেনের চল ছিল, আমরা নিজেরাও তখন হারিকেনের আলোয় পড়তাম। আপনারা কারা কারা পড়েছেন জানি না। হারিকেনের মৃদু আলোয় চিমনি পরিষ্কার করা, হারিকেন পরিষ্কার করা, সেগুলো একটা অসাধারণ স্মৃতি ছিল। আমাদের হোস্টেলে থাকতাম, তো আমাদের তখন বিদ্যুৎ ছিল না, আমরা হারিকেনের আলোয় পড়ালেখা করতাম। সেই স্মৃতি নিয়ে লেখা মূলত। এখন যে ছড়াটি পড়ছি এটা আসলে আমাদের যুগের ছড়া, আমাদের যুগটা এখন কেমন, সেরকম একটা ছড়ার নাম যুগবাণী। এখন তো ভাই টাকার যুগ, টাকার যুগ না, এখন তো ভাই টাকার যুগ, আতিল মামা কাকার যুগ, ফ্যাশন ঝাঁকা নাকার যুগ, হাত্তি মারা বাজেট করে উপোস কাপাস থাকার যুগ। এখন তো ভাই কলির যুগ, মিথ্যে বলা বলির যুগ, কালো টাকাও হোলির যুগ,
প্রতিশ্রুতির বোচকা ছেড়ে মগজ খেয়ে চলির যুগ। এখন তো ভাই ঠেলার যুগ, হরেক রকম মেলার যুগ, চামচা এবং চেলার যুগ, তখতে বসে ইচ্ছে মতো মানুষ নিয়ে খেলার যুগ। এখন তো ভাই চোরের যুগ, রামদা ও ক্ষমতা ও জোরের যুগ, রামদা ছড়া খোরের যুগ, নিত্যদিনই অবাক করা রক্ত রাঙা ভোরের যুগ। দেশটা কেমন এটাও তো জানা দরকার। দেশটা কেমন এখন? দেশটা এখন ফুয়ের দেশ, ছুমন্তর ছুঁয়ের দেশ, গোপরে পোকা উইয়ের দেশ, কিংবা ভীষণ বাড়াবাড়ি ঘুষের টোপা স্টুয়ের দেশ। দেশটা বাড়াবাড়ির দেশ, কেবল আড়াআড়ির দেশ, সকল কিছুই পারির দেশ, কূপমন্টক রাজনীতিকের ঘুষে পাওয়া গাড়ির দেশ। দেশটা ছোলা কলার দেশ, হাজার ফুটো তলার দেশ, চাপাবাজি গলার দেশ, জাতির মহান সংসদেও চরম মিথ্যে বলার দেশ। ঠিক কিনা চিল্লায় বলেন? আচ্ছা, নির্বাচনে অনেকে হেরে যান, অনেকে জেতেন, অনেকে হেরে যান। হেরে যাওয়ার পরে যে দুঃখ হয়, সেরকম দুঃখ তো আমরা জানি। তো সেরকম দুঃখ নিয়ে একটু লেখা। নির্বাচনী দুঃখ। দেশ দরদি আম্বর আলীর মন ভালো নেই মোটে, ফেল করেছেন মাত্র তিনি 30,000 ভোটে। ঋণের বোঝা মাথায় নিয়ে নির্বাচনের মাঠে করতে গিয়ে লড়াই এখন মরল যেন পাটে। রাতের বেলায় ঘুম আসে না, ভাল লাগে না খাওয়া, আমজনতার মর্জি যেন ঘূর্ণিতালের হাওয়া। ভাবতে গিয়ে বুক ফেটে যায়, চোখ ভরে যায় জলে, প্রতিশ্রুতির দাম কিছু নেই, কাজ হয়ে যায় ছলে। পরে তিনি বলছেন, কোন পাপে যে করতে গেলাম হালাল পতেল কাম, এই জন্মে আল নিমুনা নির্বাচনের নাম। হ্যাঁ, মহসিন ভুইয়া, মহসিন চলে এসেছে। মহসিনকে অনেক ধন্যবাদ। এবার আরেকটি, অর্থ যে কত রকমের কাজে লাগে, অর্থের যে কত রকম গুণ, সেটা একটু বলি। আসলে অর্থ, বর্তমানে অর্থ মানে সবই, অর্থ ছাড়া হয় না পূরণ হবি। বর্তমানে অর্থ মানে সুখ, অর্থ দিলে বন্ধ থাকে মুখ। বর্তমানে অর্থ মানে পাপা, অর্থ দিয়ে দোষ রাখা যায় চাপা। বর্তমানে অর্থ মানে বস, অর্থওয়ালার কথায় থাকে রস। যার অর্থ আছে তার কথায় কিন্তু রস থাকে। সেই জ্ঞানী, সেই সমাজের সুন্দর ভালো মানুষ। এই সমাজে অর্থ যার নেই, তার তেমন কোনো মূল্যায়ন নেই। ছড়া মঈন ভাই বলেছিলেন 10টি ছড়া শুনবেন, 5-6টে পড়া হয়ে গেছে। তো তাহলে আর এদিকে না যাই, না গিয়ে আরো আমি নতুন যে ছড়ার বইটি জনক তুমি তীর্থভূমি, সেখান থেকে ছড়া পড়ে শোনাই। এই বইটি সম্পূর্ণই জাতিপিতাকে নিয়ে লেখা। তো সেখানে ছোট ছোট কিছু ছড়া আছে, আমি এখান থেকে 2-4টা ছড়া পড়ে শোনাই। আসলে আমার কাছে শুধু বই ছাড়া বাইরে থেকে পড়ার সুযোগ পাচ্ছি না। নতুন কিছু লেখা ছিল, কিন্তু আপনাদের জানাই, আজকেই আমার এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার এই মেহমান, বুকসেলটা আজকেই বাসায় এসে পৌঁছেছে। নতুন বানিয়েছি তো, সেখানে গোছগাছ করে রাখতে গিয়ে আমার আসলে কোথায় খাতা, কোথায় বই, কোথায় লেখা আমি ঠিক ওভাবে চেষ্টা করিনি, যে কারণে শুধুমাত্র বই থেকেই পড়ছি, নতুন কোনো লেখা আপাতত পড়ছি না। তো একটা কথা বলে নেই, যে এই পেছনের যে আমার বুকশেলফটা, এটা আমার বউয়ের অর্ধেক অনুদান নির্মিত এই চমৎকার বুকশেলফটি। তো আপনাদের মাধ্যমে আমার বউকে আমি শুভেচ্ছা জানাই। তো যাই হোক, আমি এখন পড়ছি জনক তুমি তীর্থভূমি থেকে। আরেকটু শেষ করে ফেলি মঈন ভাই, শেষ করে দিচ্ছি আর 5 মিনিটের মধ্যেই। তোমার আঙুল, মঈন ভাই চলবে 5 মিনিট? অযুত লক্ষ্য তলোয়ার নয়, একটি আঙুল দাঁড়ালো,
অযুত লক্ষ তলোয়ার নয়, একটি আঙুল দাঁড়ালো, অমনি সাহসী মানুষের দল জনসমুদ্রে হারালো। বাংলাদেশের লক্ষ মানুষ সামনে দুহাত বাড়ালো, তোমার আঙুল ইতিহাস পড়ে আকাশের সীমা ছাড়ালো। অনেক সময় হয়ে গেছে, আসলে শেষ করে ফেলবো। শেষ করাই উচিত, আসলে কাউকে ধৈর্যহীন করা উচিত নয়। তারপর চেহারাও দেখা যাচ্ছে না। এই ছড়াটির নাম জেনেছে বিশ্বময়। একটি আঙুল দাঁড়িয়ে বলেছে, ফুলিয়ে বুকের ছাতি, আমরা বীরের জাতি, অথচ অবাক সেই জাতিটাই কেমন আত্মঘাতী। একটি আঙুল দাঁড়িয়ে বলেছে, আমরা আপোষহীন, ভয়হীন, দ্বিধাহীন, অথচ গোপন শত্রুর হাতে ছিল যে মরণবিন। একটি আঙুল দাঁড়িয়ে বলেছে, এখানে সূর্যোদয়, প্রাণের অভ্যুদয়, অথচ আমরা নিষ্ঠুর খুনি, জেনেছে বিশ্বময়। আমি শেষ করে দিচ্ছি শেষ লেখাটি পড়ে। এতগুলো লেখা পড়লাম, কোনো কিশোর কবিতা হবে না, সেটা কি হয়? সেটা হওয়া উচিত নয় নিশ্চয়ই। এটা আমার শেষ লেখা, আজকে পড়ছি কিশোর কবিতা। এটা হয়তো অনেকেই ফেসবুকে পড়েছেন। যাই ফিরে সেই দুরন্ত কৈশোরে, খেলতে খেলতে, পড়তে পড়তে, বয়সের গাড়ি ঠেলে পালিয়েছিলাম সেই যে কবে দুরন্ত দিন ফেলে। স্মৃতির গোপন জানলা খুলে যাই ছুটে সেই আপন ভুলে, গিয়েই হঠাৎ ঝাঁপিয়ে পড়ি শালুক ফোটা বিলে। দাবড়ে বেড়ায় মাছ কলকল, জল টলমল ছিলে। পার হয়ে যায় শান্ত নদী, নরম সবুজ ঘাসের গদি। পাই খুঁজে সেই কিশোর কচি, ধানের দারুণ মায়া, বিরাট মাঠের মধ্যখানে গাছের শীতল ছায়া। পাই খুঁজে সেই গল্প আসর, দীঘল রাতের চাননি পসর। পাই সে প্রাণের সহপাঠী, হরেক রকম খেলা, পাখির খোঁজে হারিয়ে যাওয়া নিঝুম বিকেল বেলা। রঙিন ঘুড়ি, পাতার বাঁশি, ক্ষণিক হাসি, ক্ষণিক কাঁদা, ক্ষণিক হাসি। পাই খুঁজে সেই রংধনু দিন, প্রমত্ত কৈশোর, রাত ফুরোবার আগেই পাওয়া সেই ভুতুরে ভোর। গঙ্গা ফড়িং ধরতে গিয়ে মাঠ চলা ক্ষেত যাই পেরিয়ে, পাই খুঁজে সেই স্বাধীন জীবন অনন্ত আহ্লাদে। জীবন তবু আটকে আছে শহর দেখার ফাঁদে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা আমার এই লাইভ দেখেছেন, আমি সবাইকে অত্যন্ত আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। বিশেষ করে আমি প্রতিভা প্রকাশের প্রতি কৃতজ্ঞতা জানাই যে প্রতিভা প্রকাশ এই আয়োজন করেছে সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য। এটা চলমান থাকুক, আমরা সকলেই সৃজনশীলতায় উদ্ভাসিত হই, ভালো থাকি, আমার পাশের মানুষের কাছে আমরা দাঁড়াই, এবং সকলেই আমরা যে যেখানেই থাকি না কেন, ঘরে থাকি বা বাইরে থাকি, আমরা নিরাপদে থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলেই আমরা ভালো থাকব, পৃথিবী সুন্দর থাকবে। শেষে একটি দুঃসংবাদ দিয়ে আমি শেষ করছি। আপনারা অনেকেই কিশোরগঞ্জে যারা আছেন তারা জানেন, আমি যে বাসায় আছি সেই বাসার মালিক কানাডায় থাকেন। তার ভাই কামরুল ইসলাম, তিনি করোনায় আক্রান্ত হয়ে গত রাতে মারা গেছেন। এটা আমার জন্য খুবই দুঃখজনক ঘটনা, কারণ ওনার সঙ্গে আমার সব কথাবার্তা হয়, ভাড়া নিয়ে ভাড়ার লেনদেন সবকিছু তার সঙ্গে হয়, এবং তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব সজ্জন মানুষ ছিলেন, সংস্কৃতি প্রাণ ব্যক্তি ছিলেন। আমি তার মৃত্যুতে খুবই আহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হলো যে আপনারা সকলে ভালো থাকবেন। আর শেষ করি এই মান্নাদের দুটো লাইন গেয়ে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, যদি মানুষ কখনো না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, মানুষ মানুষের জন্যে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। মইন ভাই,
তাহলে আমি যাচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আপনি অফ করে দেন। হ্যাঁ, একদিন গান গেয়ে শোনাবো, লাইভে এসে একদিন গান গেয়ে শোনাবো, ইচ্ছে আছে। লোকেরা বলে যে আমি নাকি ভালো গানও গাই, তো সেই কেমন গাই সেটা একদিন গেয়ে শোনাবো, নিশ্চয়ই গেয়ে শোনাবো। আজকে লাইভে এসে আমার সাহস বেড়ে গেছে। আশা করি আপনাদেরও পাশ। শুভরাত্রি। শুভরাত্রি। আমি সবার নাম হয়তো বলতে পারিনি, সবাইকে আমি ঠিকভাবে সজীব সরকার দেখতে পাচ্ছি। আসলে পড়ার তালে ছিলাম, সকলের সঙ্গে এই পড়াটাই শেয়ার করছিলাম, যে কারণে কারা কারা এসেছেন সবাইকে আমি দেখতে পাইনি, হয়তো সবার নাম বলতে পারিনি। আমি দুঃখেই আমাকে ক্ষমা সুন্দর